প্রাপ্তি আর অপ্রাপ্তির মিশেলে আমরা পা দিলাম নতুন আরেকটি বছরে। স্বাগত খ্রিস্টীয় নতুন বছর 2026। আপনাদের সাথে আছি অর্ঘ্যমিত্রা তরফদার। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির বিশেষ আয়োজন সালতাম আমি 2025 দেখার জন্য। তৈরি করা এই মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পর্যায়ে মানুষের বিস্তৃতি আশপাশের এলাকা বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কাউরান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজ গেট, আসাদ গেট ও শাহবাগ সহ অলিগলিতে ছড়িয়ে পড়ে। জানাজা শেষে দাফনের জন্য জিয়াউর রহমানের সমাধির দিকে রওনা হয় লাল সবুজ পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক। বছরের একেবারে শেষ ভাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কাঁদিয়েছে কোটি বাঙালিকে। দীর্ঘদিন ধরে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে 30শে ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান দেশের রাজনীতির এ অন্যতম নক্ষত্র, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে, কিন্তু বরাবরই তিনি সাধারণ মানুষের নেত্রী। ফেনীর ইস্কান্দার মজুমদার এবং বেগম তোয়েবা মজুমদার দম্পতির ঘরে 1945 সালে দিনাজপুরে জন্ম নেন বেগম খালেদা জিয়া। পুতুলের মতো দেখতে, তাই নাম রাখা হয় খালেদা খানম পুতুল। 1960 সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার। এরপর 1981 সালের 30শে মে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যার পর 2 সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া। এরপর দেশনেত্রীর সংগ্রাম, দৃঢ়তা আর অটল রূপ দেখে বাংলাদেশ। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। দেশ তখন মহাক্রান্তিকালে। এই শূন্যতার মধ্যে 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য, 83-তে ভাইস চেয়ারম্যান আর 84-তে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন। এরপর এরশাদ সামরিক আইন জারি করলে শুরু হয় তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিরাম লড়াই। 1983 সালে তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় জোট। এ সময় তিনি কোনো সমঝোতার জালে পা দেননি। এই আপোষহীনতার মূল্য দিতে হয়েছে বারবার গ্রেপ্তার, দীর্ঘ গৃহবন্দিত্ব আর নির্যাতনের মধ্য দিয়ে। 1990 সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জোটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেন। 2001-এ প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বারের মতো। 2007 সালে আলোচিত 1/11-তে আবারও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন। অস্থির এক রাজনৈতিক সময়ে বড় ছেলে তারেক রহমানকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়। ওই দুঃসময়ে দেশ ছাড়তে রাজি হননি খালেদা জিয়া। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয়। 91, 96, 2001 কিংবা মহাবিপর্যয়ের 2008। যতবারই ভোটের মাঠে গেছেন পেয়েছেন জনগণের উপচে পড়া ভালোবাসা। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বিএনপির ওপর শুরু হয় দমনপীড়ন। এ সময় মইনুল রোডের বাড়ি ছাড়তে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। এ সময় 2 সন্তানের কেউই ছিলেন না। শুরু হয় নতুন লড়াই। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন বর্জনের পর দলটি আবারও গভীর সংকটে। খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলো শেষ জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই মামলায় দণ্ডিত হয় 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। এরপর আবারও কারাবন্দী হন খালেদা জিয়া। অসুস্থতায় চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। যতদিন বাংলাদেশে গণতন্ত্র এবং জাতীয়তাবাদীর কথা বলা হবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে শ্রদ্ধা, গর্ব আর অবিচল সংগ্রামের প্রতীক হিসেবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বাংলাদেশের মানুষের কাছে স্বভাবতই রং হারিয়েছে নতুন বছরের উদযাপন। প্রতি বছর বর্ণিল আয়োজনে নতুন বছর উদযাপিত হলেও এবার ছিল না কোনো আয়োজন।
মঙ্গলবার ভোর ৬টা হঠাৎই যেন থেমে গেল সময়। এক নীরব নক্ষত্র পতনের সাক্ষী হলো বাংলাদেশের মানুষ। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনে ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের শেষ সপ্তাহে পুরো দেশের মানুষ যখন ইংরেজি নববর্ষ বরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ইহকালে মায়া ছাড়লেন বেগম খালেদা জিয়া। শোকস্তব্ধ পুরো জাতি। সারা দেশে ঘোষণা করা হলো 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতি বছর বাংলাদেশে 31st নাইট ও ইংরেজি নববর্ষ পালিত হয় বর্ণিল আয়োজনে। আতশবাজি পুড়িয়ে ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। এছাড়াও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট সহ নানা আয়োজন। তবে বাংলাদেশে এবার 31st নাইট এসেছে অনেকটাই নীরবে নিভৃতে। মঙ্গলবার এক বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোকের সময় আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ও গ্যাসের বেলুন উড়ানো যাবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি ও শোভাযাত্রার আয়োজনও নিষিদ্ধ করা হয়। এছাড়া গণভোগান্তির সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশের রাজনীতি তথা সামগ্রিক গতিবিধি পাল্টে দেয় 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, যার ফলে 2025 সালে কঠিন এক সময় পার করে বাংলাদেশ। বিদায়ী বছর দেশের ব্যাংকিং খাতের জন্য ছিল সবচেয়ে বড় সংস্কারের বছর। 2025 সাল, এই এক বছরে কতটুকু ঘুরে দাঁড়ালো দেশের ভঙ্গুর ব্যাংক খাত, এমন প্রশ্ন অনেকের। আবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে পাচার হওয়া অর্থের কতটুকু জব্দ করা গেছে আর কতটুকু বা ফেরত আনা সম্ভব হয়েছে, এ নিয়ে জানার আগ্রহ ছিল সাধারণ মানুষের। ভয়াবহ সংকটে পড়া ব্যাংক খাত খাদের কিনার থেকে কতটুকু তোলা সম্ভব, যেখানে খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে পাচারকৃত অর্থ ফেরাতে সময় লাগবে 4 থেকে 5 বছর। সাধারণত এটা 4 থেকে 5 বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরও কম সময়েও করা সম্ভব, যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে। দীর্ঘ সময়ের এই গভীর সংকট 2025 সালে চূড়ান্তভাবে সামনে আসে। ফলে এই বছরটি সংকট কাটিয়ে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হচ্ছে। বছর জুড়ে নানা সংস্কার উদ্যোগ, কঠোর নীতিগত সিদ্ধান্ত এবং সাহসী কিছু পদক্ষেপ নেওয়ার ঘটনা সামনে এলো, এখনো ব্যাংকিং খাত পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি। এদিকে বছর জুড়ে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহের উস্ফালন দেখা গেছে। দেশের বাজারকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার রিজার্ভ বর্তমানে 32.37 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বেখাপ্পা বছর ছিল 2025 সাল। সারা বছরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে একটি টাকাও আসেনি দেশের পুঁজিবাজারের ঝুলিতে। বিস্ময়কর বিষয় হলো, সদ্যবিদায়ী এবছর মূল্যনীতি নিয়ন্ত্রণে না থাকায় দেশের বাজার ছিল অনেকটাই অস্থিতিশীল। বছর জুড়ে সব ধরনের নিত্যপণ্যের দাম ছিল প্রায় আগের তুলনায় লাগামহীন। 2025 সাল জুড়ে শিক্ষকদের জন্য ছিল আন্দোলনের এবং শিক্ষার্থীদের জন্য ছিল উদ্বেগ। একের পর এক ঘটনার জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষা খাত। গত বছর শিক্ষা খাতে সবচেয়ে বড় ধাক্কা লাগে পাঠ্যপুস্তক সংকটের মধ্য দিয়ে। বছরের শুরুতে দেশের শিক্ষা খাতে সংকটের শুরু হয় সময়মতো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই না পাওয়ার মধ্য দিয়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। প্রায় 2.5 মাস পর ধীরে ধীরে সংকট কাটলেও এর নেতিবাচক প্রভাব পড়ে নিয়মিত পাঠদান প্রক্রিয়ায়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নতুন করে উদ্বেগ তৈরি হয় দেশের শিক্ষা খাতে। পাশের হার কমে যাওয়ায় তৈরি হয় বিতর্ক। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারো চোখে জল, কারো মুখে নিরাশ নীরবতা। অভিভাবকদের মধ্যেও দেখা দেয় হতাশা ও ক্ষোভ। প্রশ্ন ওঠে শিক্ষার মান, মূল্যায়ন পদ্ধতি ও কোচিং নির্ভরতার উপর।
এমপিও ভুক্তি, বেতন বৈষম্য, জাতীয়করণ ও চাকরির নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামে শিক্ষকরা। স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনের ফলে বারবার ব্যাহত হয়েছে দেশের শিক্ষা কার্যক্রম ও পাঠদান। দেশের বিভিন্ন অঞ্চলে ক্লাস বর্জন ও কর্মবিরতির ফলে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। সরকার ও শিক্ষক সংগঠনগুলোর মধ্যে একাধিকবার আলোচনা হলেও সমাধান আসেনি দীর্ঘ সময়েও। ফলে বছরের বড় একটি অংশ জুড়েই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা দেয় অচলাবস্থা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা, পরীক্ষা পেছানো, সিলেবাস শেষ না হওয়া আর অনিশ্চিত ভবিষ্যতের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের প্রভাব শুধু চলতি বছরেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, শেখার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ দক্ষতা অর্জনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এই অস্থিরতা। শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে এই সংকট বারবার ফিরে আসবে। সব মিলিয়ে ২০২৫ সাল শিক্ষা খাতের জন্য ছিল এক কঠিন সময়। দফায় দফায় অস্থিরতা এবং নীতিগত টানাপোড়েনে সরাসরি প্রভাব পড়েছে শিক্ষার্থী, শিক্ষক এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর। নতুন বছরে এই অস্থিরতা কাটিয়ে শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ও আস্থা ফিরবে, এমন প্রত্যাশাই এখন সবার। ২০২৫ সালে আদালত প্রাঙ্গণ ছিল খুবই ঘটনাবহুল। দেশের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ও আসে এই বছরে। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত মামলার রায়টি হয় ২০২৫ সালের নভেম্বর মাসে। দেশের একসময়ের দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেওয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। এটিও ছিল দেশের ইতিহাসে প্রথম কোনো মন্ত্রীকে দেয়া মৃত্যুদণ্ডের রায়। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই রায়ের নিরপেক্ষতা ও স্বচ্ছতা তুলে ধরতে ট্রাইব্যুনাল থেকে টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা ছিল দেশের বিচারিক ইতিহাসের প্রথম ঘটনা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলাও শুরু হয় ২০২৫ সালে। রংপুরের আবু সাইদ, ঢাকার চাংখারপুল ও রামপুরা গণহত্যা, সাভার গণহত্যা সহ ১২টি মামলার বিচারিক কার্যক্রম বছর জুড়ে চলমান ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আরও চলমান রয়েছে শেখ হাসিনা সরকারের আমলে বহুল আলোচিত আয়নাঘরে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাদের বিচারিক কার্যক্রম। ২০২৫ সালের নভেম্বর মাসেই চূড়ান্তভাবে ফিরে আসে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা। বিদায় বছরের শেষ প্রান্তে এসে বিচার বিভাগের জন্য আলাদা একটি সচিবালয়ের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক করা হয় দেশের বিচার বিভাগকে। ২০২৫ সালের শেষ দিকে নতুন একজন প্রধান বিচারপতি পান দেশের সুপ্রিম কোর্ট। ডিসেম্বরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার আসুন জেনে নিই বৈশ্বিক প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ২০২৫ সালে বড় বড় সংঘাতের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। ইউক্রেন, গাজা, সুদান ছিল বড় বড় সংঘাতের কেন্দ্র। যুদ্ধ, সংকট ও প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবী পার করল আরও একটি বছর। মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা উপত্যকার পরিস্থিতি এখনও ভয়াবহ। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজার উপর হামলা ২০২৫ সালেও পুরোপুরি বন্ধ হয়নি। অক্টোবরে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হলেও হামলার ছায়া এখনও বিদ্যমান। গোটা অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের শিকার একাধিক দেশ। জুনে ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘটনায় যুক্তরাষ্ট্র জড়িত হয়। তবে মারাত্মক যুদ্ধে রূপ নেয়ার আগেই মার্কিন মধ্যস্থতায় সংঘাত থেমেছে। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও তেল আবিব হামলা বন্ধ করেনি এবং একই সঙ্গে ইয়েমেন, কাতার ও সিরিয়াতেও আগ্রাসন চালানো হয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাত বাশার আল আসাদের পতনের পরও বিভিন্ন গোষ্ঠীর লড়াইয়ের কারণে অশান্ত ছিল। ইয়েমেনেও ক্ষমতা দখলের জন্য লড়াই অব্যাহত রয়েছে। ইউরোপে
ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ বছরও স্থায়ী হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ এখনও থামেনি, যদিও যুক্তরাষ্ট্র বারবার মধ্যস্থতায় বৈঠক করেছে। দক্ষিণ এশিয়াও সংবেদনশীল পরিস্থিতির বাইরে ছিল না। ভারত ও পাকিস্তানের সংক্ষিপ্ত যুদ্ধ হলেও সীমান্তে উত্তেজনা এবং আফগানিস্তানের সঙ্গে সংঘাতের খবর এসেছে বারবার। মিয়ানমারে গৃহযুদ্ধ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তেও সংঘাত হয়েছে। মার্কিন রাজনীতির পালাবদলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে বিশ্বের অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করেছেন। দফায় দফায় আলোচনার পরও বিভিন্ন দেশের উপর মার্কিন শুল্ক বজায় রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। প্রাকৃতিক দুর্যোগও 2025 সালে ছিল চ্যালেঞ্জিং। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প, দাবানল, ঝড়, বন্যা হয়েছে। বছর শেষে 28 নভেম্বর শ্রীলঙ্কায় আঘাত হানে ঘূর্ণিঝড়, আর 8 ডিসেম্বর জাপানে 7.6 মাত্রার ভূমিকম্প, সঙ্গে সুনামি। এসব প্রাকৃতিক দুর্যোগের প্রাণহানির পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। 2025 সাল সমগ্র বিশ্ববাসীর জন্য ছিল অস্থিরতা, সংঘাত ও প্রাকৃতিক বিপর্যয়ের বছরের প্রতিচ্ছবি। যুদ্ধ, মানবিক সংকট এবং পরিবেশগত বিপর্যয়ের মধ্যে পৃথিবী নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। বিশ্ব ক্রীড়াঙ্গনে 2025 সাল ছিল অম্ল এবং মধুর। অলিম্পিক কিংবা ফুটবল বিশ্বকাপের বছর না হয়েও আলোচিত এবং আলোকিত ছিল বছরটি। বিশ্ব ক্রিকেটে এ বছরটাকে মোটা দাগে ভারত পাকিস্তান বৈরিতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখানো যায়। পাকিস্তানের না যাওয়ার দাবিতে অনড় থাকায় ভারতের ম্যাচগুলো আয়োজনে হাইব্রিড মডেলে দুবাইয়ের দ্বারস্থ হতে হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানকে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে এসিসি চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। শেষমেশ অদৃশ্য ট্রফি নিয়ে উদযাপনের বিরল নজির গড়ে তারা। এর বাইরে এবছরই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, জিতেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত, জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপও। ফুটবলে এবছর রাজত্ব করেছে প্যারিস সেন্ট জার্মেই আর তাদের ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া লিগ, কাপ মিলে মোট 6টি শিরোপা জেতানোয় বিশাল অবদান রাখায় ব্যালন ডি'র, ফিফা দ্য বেস্টের পর গ্লোব সকারেও জিতেছেন ওসমান ডেম্বেলে। আন্তর্জাতিক ফুটবলে বছরের বড় অংশ জুড়ে ছিল ইনফর্ম স্পেনকে হারিয়ে পর্তুগালের ইউএফএ নেশনস লিগ জয়। তাতেই নিজের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টেনিসে বছরটি ছিল প্রজন্ম পরিবর্তনের। ফেডেরার, নাদাল, জোকোভিচ পরবর্তী যুগে টেনিস কোর্টের রাজ করার ঘোষণা দিয়ে পুরুষদের গ্র্যান্ড স্ল্যামের 4টি শিরোপা ভাগাভাগি করে নিয়েছেন ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। অ্যাথলেটিক্স ট্র্যাকে পাওয়া গেছে নতুন দ্রুততম মানব ও মানবী। সেপ্টেম্বরের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব হয়েছেন জ্যামাইকার অবলিন সেভিল, আর দ্রুততম মানবী যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন উডেন। 2025 শেষ, শুরু হলো নতুন বছর 2026। বিশ্বজুড়ে আতশবাজি সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে মানুষ। সিডনি, টোকিও, নিউ ইয়র্কের মতো বড় বড় শহরে দেখা মিলেছে বর্ণিল উদযাপনের। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং কিরিবাতি দ্বীপপুঞ্জে প্রথম বেজে ওঠে ইংরেজি নববর্ষের ঘণ্টা। বাংলাদেশে তখন বিকেল 5টা। স্কাই টাওয়ারের ওপর বর্ণিল আতশবাজির ঝলকানিতে শুরু হয় 2026 সালের যাত্রা। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে আয়োজিত পৃথিবীর অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিল লাখো পর্যটক। ডিসেম্বরে সিডনির বন্ডাই সৈকতে ঘটে যাওয়া বন্দুক হামলার কারণে নিরাপত্তার বাড়াবাড়ি থাকলেও কমতি ছিল না উৎসবে। প্রায় একই সময়ে নতুন বছরে প্রবেশ করে ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউগিনির বোগেনভিলের পাশাপাশি রাশিয়ার কিছু অংশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ আল খলিফা থেকে প্রতিবারের মতো এবারও ছিল জমকালো আয়োজন। আতশবাজির আলোক প্রদর্শনী দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় করে। এশিয়ার অন্যতম বৃহৎ বর্ষবরণ উৎসব এটি। আফ্রিকার দেশ মিশরেও ছিল জমকালো আয়োজন। পিরামিডের দেশটি রাজধানী কায়রোতে আয়োজন করে বর্ষবরণ উৎসবের। ইউরোপের দেশগুলোতে নতুন বছরের উদযাপন শুরু হয়েছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর থেকে। যুক্তরাজ্য জুড়ে নানা আয়োজনের কেন্দ্রে ছিল লন্ডন। লন্ডন আইয়ের কাছে
আতশবাজি প্রদর্শন দেখতে টেমস নদীর ধারে আনুমানিক 1 লাখ মানুষ জড়ো হয়। সবার শেষে নতুন বছরকে বরণ করে যুক্তরাষ্ট্র ও কানাডা। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপনের আয়োজনে কয়েক ধাপের কড়া নিরাপত্তা পার করেও উপস্থিত ছিলেন লাখো মানুষ। সালতামামি 2025-এর আয়োজন এ পর্যন্তই। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি অর্ঘমিত্রা তরফদার। সবার আগে বাংলাদেশ এবং সেই সাথে পুরো বিশ্বের সবশেষ তথ্য এবং বিনোদনের স্বাদ নিতে দেখুন গ্রিন টিভি। ধন্যবাদ সবাইকে।